দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথম পর্ব এখনও দেখেননি, দ্বিতীয় পর্বের ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক। চারদিকে শুধু মাংসরই গন্ধ পাওয়া যাচ্ছে। ইয়াসমিন তখন মজা করে বলে, আপনারা মনে হয় খুব মাংস পাগল, তাই না? সাবের জানায়, শুধু মাংস পাগল না, মাংস তাদের প্রধান খাবার। এদিকে যেহেতু সন্ধে ছিল, ইয়াসমিনরা এখন যাবে। কিন্তু সাবের বলেন, এই গ্রামে এসেছো আর মাংস না খেয়ে গেলে কি হয়? ইয়াসমিনদেরকে রাতের খাবারের জন্য জোর করা হচ্ছিল। অন্যদিকে এক মাদ্রাসায় বসির খাটলি দেওয়ার কাজ করছেন, কিন্তু এখানে হঠাৎ কেন জানি পানি ধোয়ার রং ধীরে ধীরে লাল হতে হতে রক্তের আকার ধারণ করে। চোখের সামনে এসব হওয়াতে বসির অনেক ভয় পেয়ে যান। এরপর রাতে বাসায় এসে তিনি ইয়াসমিনের খোঁজ করছিলেন, কিন্তু ইয়াসমিন তো বাড়ি ফিরেনি। এ সময় ইয়াসমিনের রুমে তার প্রজেক্টের কাগজগুলো পাওয়া যায়। এখানে মঞ্জিয়ার ছবি ছিল, আর এটা দেখে কেন জানি বসির খুবই ঘাবড়ে ওঠেন। তিনি খুব ভয় পেয়ে বারবার ইয়াসমিনকে কল করছিলেন, কিন্তু তারা যে দূরে গ্রামে গিয়েছে সেখানে তেমন নেটওয়ার্ক নেই, তাই যোগাযোগ হয় না। রাতে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে গ্রামের মহিলারা খাবার খাচ্ছিল, কিন্তু যেভাবে তারা মাংস খাচ্ছে তা যে কেউ দেখলে অস্বস্তিতে পড়বে। কিছুক্ষণ পরে ইয়াসমিনদেরকেও খেতে দেওয়া হয়। পোড়া মাংসের সাথে মগজ, ভুঁড়ি, কলিজা সব একসাথে দেওয়া হয়েছে। এগুলোতে ইয়াসমিনের একদম রুচি হচ্ছিল না, তবে বিলেল ও ওয়ালিদ কোনোভাবে খেয়ে নেয়। এ সময় ওই বাচ্চা মেয়েটু চলে এসেছিল। সে এক মহিলার পাশে লুকায়, তাকে কিছু মাংসের টুকরো খেতে দেওয়া হয়। মাংস পেয়ে সে খুবই খুশি, অদ্ভুতভাবে কাঁদছিল। ইয়াসমিন তখন সাবেরকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কি তার সন্তান? সাবের বলে, না, এটা তার ভাতিজি। সে জানায়, মেয়েটার বাবা মা অনেক আগে মারা গিয়েছে এবং সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী, তাই এরকম। খাবার শেষ হলে ইয়াসমিনরা যেতে চাচ্ছে, কিন্তু সাবের তখন বলে, এত রাতে এই জঙ্গল পথে যাওয়া তাদের ঠিক হবে না। জঙ্গলের পরিবেশে রাতে অন্যরকম হয়, তাই এখন গেলে বিপদ হতে পারে। কিন্তু ইয়াসমিন তারপরও যাবে, কারণ তার এই গ্রামে থাকা একদম রুচি হচ্ছিল না। তবে ইয়াসমিন এখানে গাড়ি চালাতে পারবে না, কারণ রাতে তার দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল। এজন্য ওয়ালিদকে গাড়ি চালাতে বলা হচ্ছে। কিন্তু ওয়ালিদ তখন আবার বলে, তার গাড়ি চালানো বিপজ্জনক, কারণ সে তার চশমা সাথে নিয়ে আসেনি। আর অন্যদিকে বিলেল গাড়ি চালাতে জানে না। তো এই পরিস্থিতিতে তাদেরকে এখানে বাধ্য হয়ে থাকতে হয়। ইয়াসমিনদেরকে একটি ঘরে নিয়ে আসা হয়েছিল। এখানেই নাকি পর্যটক বা অতিথিরা আসলে থাকে। ঘরে একটা অন্যরকম বাজে গন্ধ। রাতে তারা ঘুমায়। মধ্যরাতে ইয়াসমিন বাথরুমে এসেছিল। এ সময় হঠাৎ ওই বাচ্চা মেয়েটার হাসির শব্দ পাওয়া যায়। শব্দ শুনে ইয়াসমিন জানালায় গিয়ে দেখে, জানালার বাইরে বেশ কিছু বোরকা পরিহিত লোক দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কেউ ছিল খুবই লম্বা, আবার কেউ একদম খাটো। এদের সাথে আবার ওই মেয়েটাও ছিল। সে ঘুরে ফিরে তাদের পাশে খেলছে। লোকগুলো মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। এই দৃশ্যটা দেখে ইয়াসমিন আটকে উঠেছিল। সে জোরে চিৎকার দেয়। বিড়ালরা দ্রুত সেখানে চলে আসে, কিন্তু তার কাছে আসলে দেখা গেল লোকগুলো উধাও। খুবই অদ্ভুত ব্যাপার। চোখের পলকে তারা চলে গেল কিভাবে? তারা আসলে কি ছিল? পরের সকালে সাবের এসে কথা বলেন। তাকে অবশ্য রাতের এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হয় না। সাবের নাস্তা খাওয়ার জন্য বলছে। নাস্তার পর বিড়ালরা যাবে। এ সময় ওয়ালিদ ঘরের বিড়ালের ক্যামেরাটা দেখছিল। ক্যামেরায় দেখা যায় গত রাতে তাদের ঘুমানোর রেকর্ডিং করা হয়েছে। ওয়ালিদ মনে করে এটা বিড়ালের কাজ, তাই সে বিড়ালকে ডাক দিয়ে বলে সে এরকম কেন করেছে। কিন্তু কিছুক্ষণ পর ওয়ালিদ দেখে বিড়াল নিজেই এই ফুটেজে ঘুমিয়ে আছে, মানে সে এই রেকর্ডিংটা করেনি। অন্য কারো হাতে এই ক্যামেরাটা ছিল। সে আবার এক চাকু দিয়ে বিড়ালের দিকে খারাপ ইঙ্গিত করছে। এ সময় বিড়াল এসে তার ক্যামেরা চেক করতে চায়, কিন্তু ওয়ালিদ ক্যামেরাটা দিতে গিয়ে ভুলে সে ভিডিওটা ডিলিট করে ফেলে। অন্যদিকে বশির ইয়াসমিনদের খোঁজে বেরিয়ে পড়েছিলেন। তিনি এখন রেল স্টেশনে। প্ল্যাটফর্মে দেখা যায় দূরে কালো বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে। এই মহিলাকে কিন্তু ইয়াসমিন তার স্বপ্নে দেখত। সরাসরি এটাকে এভাবে দেখতে পেয়ে বশির খুবই ঘাবড়ে যান। তিনি প্রার্থনা করছিলেন যাতে ইয়াসমিনের বড় কোনো বিপদ না হয়। এদিকে ইয়াসমিন গ্রামের কিছু মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করছে। এক প্রেগনেন্ট মহিলাকে জিজ্ঞেস করা হয় সে কয় মাসের অন্তঃসত্ত্বা। এটার উত্তরে সে বলে 7 মাস চলছে। সে আবার তখন ইয়াসমিনের কানে এসে বলে এই মুহূর্তে এই গ্রাম থেকে পালাতে, এখানে থাকার পরিণাম ভয়াবহ। তৎক্ষণাৎ আবার সেখানে সাবেরও চলে এসেছিল। মেয়েটাকে গালমন্দ করে তাড়িয়ে দেওয়া হয়। সাবের ইয়াসমিনকে জিজ্ঞেস করে ওই মেয়েটা তাকে কি বলছে। ইয়াসমিন এসব বলে না, শুধু বলে তারা কিছু মিলে কথাবার্তা বলছিল। এতে সাবের আর তেমন কিছু বলে না।
এদিকে আবার বিলালদের গাড়ি নাকি রাস্তার পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সেটা খোঁজার জন্য সাবের চলে যায়। এ সময় বিলাল তার সাথে যেতে চাইলে সাবের কোনো মতেই তাকে নেয় না। বিলালের এই ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগে, তাই সে নিজেই তখন জঙ্গলের পথে এগিয়ে যায় তাদের গাড়িটা খোঁজার জন্য। কিছু পথ এগিয়ে বিলাল জঙ্গলের মাঝে চলে আসে। এখানে সে দেখে সাবের তার গাড়িতে বস্তার মতো একটা ব্যাগ তুলে নেয়। বস্তা থেকে রক্ত পড়ছিল। বিলাল এটা দেখে ভয় পেয়ে যায়। সে তখন আরেকটু এগিয়ে দেখে একটা বস্তা না, বেশ কটা বস্তা। এগুলো কোনো এক লোক এনে দিয়েছে। সাবের তাকে মোটা অঙ্কের টাকা দেয়। বিলাল ভয়ে তখন দ্রুত গ্রামের দিকে এগিয়ে যায়। ইয়াসমিনদেরকে জানাতে হবে, কিন্তু পথে সে পড়ে গিয়েছিল। আর যেখানে সে পড়ে যায় সেখানে একাধিক কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সাথে কিছু তাবিজ জাতীয় কাগজও পড়েছিল। এসব দেখে তো বিলাল চরম আতঙ্কিত, এখানে বড় কোনো সমস্যা আছে। অন্যদিকে বশিরকে দেখা যায় তিনি এই গ্রামের ঠিকানা আগে থেকেই জানতেন। তিনি এখন যাত্রাপথে। পথে তার ভ্রম শুরু হয়। তার মনে হচ্ছিল তার সাথে থাকা যাত্রীগুলো তাকে ব্যঙ্গ করে প্রচুর হাসছে। এদিকে ইয়াসমিন এসে ওয়ালিদের সাথে কথা বলছিল। ইয়াসমিন মেয়েটার কথা বলে যে ওই মেয়েটা বলেছে এখানে তাদের থাকলে নাকি মহাবিপদ। ওয়ালিদ তখন হেসে বলে এগুলো বিশ্বাস না করতে, এই গ্রামের মহিলাগুলো সম্ভবত পাগল বা অসুস্থ। এরপর সাবের গ্রামে চলে এসেছিল, তার সাথে ওই বস্তাগুলো রয়েছে। গ্রামের মহিলাগুলো ওই বস্তাগুলো নিয়ে একটা ঘরের দুয়ারে রাখে। দরজা থেকে একটা অদ্ভুত হাত বের হয়, বস্তাগুলিকে ছিনিয়ে নেয়। দূরের এই সময় ওই বাচ্চা মেয়েটাকেও দেখা যাচ্ছিল। পরে সাবের এসে ইয়াসমিনদের সাথে কথা বলে। সাবের জানায় ইয়াসমিনদের গাড়ি টায়ার নাকি চুরি হয়ে গেছে, তবে সমস্যা নেই, গাড়িটা গ্যারেজে দেওয়া হয়েছে, বিকেল হতে হতে ঠিক হয়ে যাবে। এটা শুনে ইয়াসমিন রেগে ওঠে। তার এগুলো আর ভালো লাগছিল না। এর কিছুবার বিলাল চলে আসে। ইয়াসমিনদেরকে সে সব জানায়। সে বলে সাবেরের কাছে লাশ ভর্তি বস্তা রয়েছে, তবে ওয়ালিদ এগুলো বিশ্বাস করছিল না। তাই বিলাল তখন তাদেরকে সাবেরের কাছে নিয়ে যায়। সাবেরের গাড়ি থেকে বস্তাগুলোকে বের করা হয়, কিন্তু এখানে চেক করে দেখা গেল এগুলো লাশ নয়, খাসি জবাই করা হয়েছে। বিকেলে ইয়াসমিন তার কাপড় গোছাচ্ছিল। এ সময় সে তার জামার পকেটে একটা ডায়েরি পায়। এই ডায়েরিটি সম্ভবত গ্রামের ওই মহিলা তার সাথে কথা বলার সময় পকেটে ঢুকিয়ে দিয়েছে। ইয়াসমিন ডায়েরিটা পড়া শুরু করে। জানা গেল এই ডায়েরিটা যে লিখেছে সে একজন সাংবাদিক, এবং একসময় সে এই গ্রামে ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। তথ্যসূত্রে তিনি জানতে পেরেছিলেন এই গ্রামে অদ্ভুত কী সব জানি হয়, তো এটা জানার জন্য তিনি এসেছিলেন। এখানে কয়দিন থাকার পর তিনি আবিষ্কার করেন এই গ্রামের মানুষরা, বিশেষ করে মহিলারা, ব্ল্যাক ম্যাজিকে আসক্ত। তারা অদ্ভুত প্রকৃতির কিছু ব্ল্যাক ম্যাজিক করে। সাংবাদিক এই গ্রামে আসার পর থেকে এখানকার কোনো খাবার খেতে পারছিলেন না, বিশেষ করে মাংসগুলো। পরে ঘাটাঘাটি করে তিনি জানতে পারেন এগুলো কোনো পশুর মাংস নয়, এগুলো মানুষের তাজা মাংস। মানুষের মাংস এখানে রান্না করে খাওয়া হয়। আরও তদন্তের পর জানা গেল এই মাংসগুলো শুধুমাত্র বাচ্চাদের শরীর থেকে নেওয়া হয়েছে। এই বাচ্চাগুলোকে হত্যা করা হতো বিশেষ কিছু ব্ল্যাক ম্যাজিকের জন্য, আর তারপর তারা তাদের কাজ সম্পূর্ণ করে তারা এগুলো রান্না করে খায়। বিশেষ কিছু বাচ্চা রয়েছে যাদের চোখের সাদা অংশে এক ধরনের কালো দাগ বা হাতের তালুতে এক বিশেষ প্রকার রেখা থাকে। এগুলো তাদের ব্ল্যাক ম্যাজিকের জন্য টার্গেট করা বাচ্চাদের শরীর। এই গ্রামের মানুষরা এরকম বাচ্চাদেরকে দূরের কোনো গ্রাম বা শহর থেকে কিডন্যাপ করে আনতো, বা কখনো দেখা যেত কোনো হাসপাতাল থেকে কোনো বাচ্চা চুরি হয়েছে, রাস্তার থেকে কোনো ভিক্ষুক বাচ্চা উধাও। অনাথ আশ্রমের অনেক বাচ্চা এর জন্য নিখোঁজ হয়েছিল সে সময়। এখানে যে ব্ল্যাক ম্যাজিকগুলো হতো এটার সর্দার ছিলেন এক বোরকা পরিহিত লম্বা মহিলা। তাকে গ্রামের সবাই খুব ভয় করে। তিনি সহজে কারোর সামনে আসতেন না, কথা বলতেন না। সেই সময় নাকি দূর দূরান্ত থেকে নানা মানুষ এই গ্রামে এসে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিত। এই গ্রাম ছিল ব্ল্যাক ম্যাজিকের কারখানা। ডায়েরিতে সাংবাদিক লিখেছেন তিনি আজ চলে যাচ্ছেন, কিন্তু তার মনে হচ্ছে আজ রাতে ভয়ানক কিছু একটা হবে। এর জন্য গভীর রাতে সাংবাদিক গ্রামের জঙ্গলে আসে। ওখানে ওই বোরকা মহিলার গ্রুপটা ছিল। অন্য আরেক দল দুটি বড় বস্তা এনেছে। বস্তাগুলিকে জঙ্গলে এক জায়গায় আড়াল করে রাখা হয়। সাংবাদিক তখন একটা বস্তা চুপ করে তুলে নেয়। পরে বস্তা খুলে দেখা গেল সেখানে একটা 3-4 বছরের বাচ্চা মেয়ে রয়েছে। মেয়েটার বাম হাতে একটা চাঁদের মতো জন্মদাগ ছিল। এই জন্মদাগটার কথা পড়ে ইয়াসমিন তার নিজের হাত চেক করে। দেখা গেল তার হাতেই রয়েছে জন্মদাগ, মানে ওই সাংবাদিক যে বাচ্চাটাকে উদ্ধার করেছিল সেটা ছিল ইয়াসমিন নিজেই। ইয়াসমিন গভীর মনোযোগে ডায়েরিটা পড়ে। জানা যায় ওই সাংবাদিক সে বাচ্চাটাকে, মানে ইয়াসমিনকে, তার নিজের বাবার হাতে তুলে দিয়েছিল। আর সেই লোকটাই হচ্ছে ইয়াসমিনের নানাজান বশির, মানে বশির হচ্ছে সাংবাদিকটার বাবা।
সে ইয়াসমিনের নিজের নানাজান নন। ইয়াসমিন পালিত। ওই দিন বশির তার মেয়েকে অর্থাৎ সাংবাদিককে উদ্ধার করতে এসেছিলেন, কিন্তু সাংবাদিক যেতে চান না। তিনি বাকি বাচ্চাগুলোকে উদ্ধার করতে চাচ্ছিলেন, আর এটা করতে গিয়ে তিনি গ্রামবাসীদের কাছে আটক হন। গ্রামবাসীরা সাংবাদিকের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল, তাই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ডায়েরিতে এ পর্যন্তই লেখা ছিল। ইয়াসমিন ডায়েরিতে কিছু ছবিও পায়, আর ছবি থেকে সে পুরোপুরি হতবাক, কারণ এই সাংবাদিক আর কেউ নন, ইনি হচ্ছেন মঞ্জিয়া। মানে মঞ্জিয়া কোনো উইচ বা ডাইনি নন, তিনি তো একজন ভালো রিপোর্টার। তিনি এই গ্রামে ইনভেস্টিগেশনে এসে ইয়াসমিনকে বাঁচায় এবং শেষে গ্রামবাসীদের নির্যাতনের শিকার হন। এজন্যই ওই দিন হাসপাতালে মঞ্জিয়া জন্মদাগটা দেখে বলেছিল যে সে ইয়াসমিনকে চিনে ফেলেছে, কারণ ইয়াসমিনই তো সেই উদ্ধার হওয়া মেয়ে। ডায়েরির এই ছবিগুলোতে মঞ্জিয়ার সাথে ওই অদ্ভুত বাচ্চা মেয়েটারও ছবি আছে, কিন্তু তাজ্জব ব্যাপার হলো মঞ্জিয়ার এই গ্রামে আসার সময় মেয়েটার বয়স যা ছিল এখনও সেই রকমই আছে। মানে বিগত 20 বছর থেকে মেয়েটা বাচ্চা চেহারাতেই রয়েছে। ছবিতে মেয়েটার নাম ছিল রাবেয়া। এটা কোনো মানুষ হতে পারে না। এই ডায়েরি পড়ার সময় হঠাৎ এক মহিলার চিৎকার শোনা যায়। বিলাল ইয়াসমিনকে জানায় সামনের বাসায় এক বাচ্চা ডেলিভারি হচ্ছে। ভীতিকর ব্যাপার হলো ওই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে, আর এরপর এক মহিলা ছুরি হাতে ওই ডেলিভারি ঘরে ঢুকে যায়। এক নবজাতক শিশুকে ঘর থেকে বের করে আনে। শিশুটিকে এ বাচ্চার মেয়ের হাতে তুলে দেওয়া হয়। মেয়েটা সেই বাচ্চা নিয়ে দৌড় দেয়। ইয়াসমিন তার পিছু করে। পিছু করতে করতে জঙ্গলে এক পরিত্যক্ত বিল্ডিংয়ে আসা হয়। বিল্ডিংয়ের একদম ভিতরে ঢুকে দেখা গেল ওই মেয়ে অর্থাৎ রাবে এই নবজাতক শিশুকে এক ঘরের সামনে ফেলে দেয়। ঘরের সামনে এইরকম বাচ্চার অনেকগুলো কঙ্কাল আগে থেকেই পড়েছিল। ঘর থেকে এ সময় একটা ভীতিকর প্রাণীর মতো কিছু একটা বেরিয়ে আসে। এটাকে দেখে লোকগল্পের ডাইনির মতো মনে হচ্ছিল। সে বাচ্চাটাকে পা মাত্রই জ্যান্ত চিবিয়ে খায়। ইয়াসমিন দূর থেকে এগুলো রেকর্ড করে, কিন্তু এ সময় তার ফোনে কল আসায় রাবিয়া টের পেয়ে যায়। ইয়াসমিন চরম আতঙ্কে। সে পালাচ্ছিল। সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এভাবে পালিয়ে এসে এক গুহার মতো ঘরে আসে। ঘরে প্রচুর গন্ধ। ইয়াসমিন তখন আলো জ্বালায়। আলো জ্বালিয়ে দেখা গেল চারদিকে মাংসের ছিন্ন ভিন্ন অংশ পড়ে আছে। একাধিক হাঁড়িতে বড় পরিসরে রান্না হচ্ছিল। টেবিলে কাপড় দিয়ে কি জানি ঢাকা রয়েছে। ইয়াসমিন এটা তুলতে এই মানুষের হাত পায়ের তাজা অংশ দেখতে পায়। মানে এখানে মানুষের মাংস রান্না হচ্ছে। চারদিকে শুধু লাশ আর লাশ, শরীরের টুকরো টুকরো অংশ পড়ে আছে। এসব দেখে ইয়াসমিনের বমি শুরু হয়। সে এসব সহ্য করতে পারছিল না। সে দৌড়ে বিলালের কাছে আসে। এই মুহূর্তে তাদেরকে পালাতে হবে, কিন্তু দরজায় কে জানে নক করছিল। বিলাল এটা চেক করতে গেলে রাবে একটা ছুরি দিয়ে বিলালের পেট কেটে দেয়। বিলালের পেট কেটে নাড়িভুড়ি সব বের হয়ে যাচ্ছিল। মুহূর্তে সে মারা যায়। এরপর গ্রামের মহিলারা এসে ইয়াসমিনের সামনে বিলালের লাশটা কুপিয়ে টুকরো টুকরো করে। ইয়াসমিন চিৎকার করছিল। পরিস্থিতি কল্পনার বাহিরে। তবে ভাগ্যক্রমে সে সময় বশির চলে আসেন। তিনি এসে ছুরা পড়ছিলেন। এতে মহিলাগুলো একটু শান্ত হয়, আর শান্ত হলে বশির ইয়াসমিনকে নিয়ে পালান। পালিয়ে তারা জঙ্গলে চলে এসেছিল। আর এ সময় ওয়ালিদের চিৎকার শোনা যায়। এগিয়ে গিয়ে দেখা গেল ওয়ালিদ মারাত্মকভাবে আহত। অন্যদিকে রাবিয়াকে দেখা যায় সে ওই কথিত ডাইনিকে বিল্ডিং থেকে বের করে দিয়েছে। সে জঙ্গলে এসে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। আর এদিকে ওই লম্বা কালো মহিলাগুলো অদ্ভুত সুরে গান করছে। এই চিৎকার ও গানের ধ্বনিতে এতটাই বাজে পরিবেশ তৈরি হয় যে জঙ্গলে একাধিক কাক তখন মরে মরে পড়ে যায়। বশির ভয় পেয়ে ইয়াসমিনকে আগে পালাতে বলে। বশির ওয়ালিদকে নিয়ে ধীরে ধীরে আগাচ্ছে। ইয়াসমিন কিছু দূর পালিয়ে যায়, কিন্তু দেখা গেল বশিরের গলায় ছুরি চালানো হয়েছে। বশির চিৎকার দেয়। ইয়াসমিন পিছন ফিরে দেখে এই ছুরি চালিয়েছে ওয়ালিদ। সে এই গ্রামেরই সদস্য। ওয়ালিদ হচ্ছে বন্ধুরূপের চরম শত্রু। এতদিন সে ইয়াসমিনের সাথে থেকেছে যাতে সে একদিন ইয়াসমিনকে ভুলিয়ে ভালিয়ে এই গ্রামে নিয়ে আসতে পারে, কারণ ইয়াসমিন তো ছিল তাদের গ্রামে টার্গেট করা বাচ্চা মেয়ের একজন, যাকে মঞ্জিয়া পূর্বে বাঁচিয়ে দিয়েছে। এজন্যই ওয়ালিদ এই মঞ্চার গল্পটা ইয়াসমিনদেরকে শুনিয়েছিল। ওই ম্যাপে যে দাগানোর চিহ্নটা পাওয়া যায় এটা ওয়ালিদই দাগিয়েছে। আর এর জন্য ওই দিন গাড়ি থামালে ওয়ালিদ তখন এই জঙ্গলের ভিতরে রাস্তাটা দেখিয়ে দেয়, কারণ ওয়ালিদ তো তার গ্রামের পথ চিনত। ওয়ালিদ তার গ্রামের মতো মানুষদের মাংস খায়। এর জন্যই তার বানানো স্যান্ডউইচের স্বাদ ছিল অন্যরকম, কারণ এগুলো মানুষের মাংস দিয়ে বানানো ছিল। আবার ইয়াসমিন যখন দ্রুতই গ্রাম থেকে বের হতে চাচ্ছিল তখন ওয়ালিদ এই কারণে নানা অজুহাতে ইয়াসমিনদেরকে থামিয়ে রাখে। সে চশমা আনেনি, গাড়ি চালাতে পারবে না, গ্রামের মহিলারা পাগল, এরকম নানা অজুহাত সে দিয়েছিল। এগুলো বুঝতে পেরে ইয়াসমিনের আর্তনাদ শুরু হয়ে যায়।
তার এত কাছের বন্ধুই ছিল তার চরম শত্রু। কালো মহিলাগুলো সেখানে চলে আসে, ইয়াসমিনকে বেঁধে ফেলা হয়। এরপর ইয়াসমিনকে একটি ঘরের সামনে নিয়ে আসা হয়েছে। ওই ঘর থেকে কচুটোর ডাইনিটি বেরিয়ে আসে, আর এরপর সে ইয়াসমিনকে মেরে খেয়ে নেয়। আর এখানে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। এই মুভির পুরো গল্পটা দাসরা গ্রামের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। মুভির শেষে দাসরা গ্রামের অতীতের কিছু ছবি দেখানো হয়। সে সময় গ্রামবাসীরা এইরকম ব্ল্যাক ম্যাজিক বা ডাইনি বিদ্যায় আসক্ত ছিল। মুভিতে দেখানো ইয়াসমিন বা ওয়ালিদ এরা আসলে বাস্তবে ছিল না, কিন্তু গ্রামের অবস্থাটা বোঝানোর জন্য এদেরকে গল্পে নেওয়া হয়েছে। গল্পে রাবেয়া নামের একটা মেয়ে আছে এবং ওই কালো বোরকার মহিলাগুলো এবং শেষের এই প্রাণীটি, এদের সবাইকে মুভিতে উইথ বা ডাইনির সাথে তুলনা করা হয়েছে। ওই গ্রাম থেকে দূরে যে গ্রামগুলো ছিল সেখানকার মানুষরা বলা বলি করতো এগুলো হচ্ছে উইথ বা ডাইনি। তারা নাকি এদেরকে দেখেছে, এদের কার্যকলাপ দেখেছে। তো তাদেরই কথাগুলো থেকে মুভিতে এদেরকে এভাবে দেখানো হয়। তবে মোট কথা হচ্ছে এই গ্রামের পরিবেশ বা গ্রামবাসীদের এরকম ব্ল্যাক ম্যাজিকের বিশ্বাস এগুলো একসময় দাসরা গ্রামে ছিল। তিউনিসিয়ার অতীতের বিভিন্ন পত্রিকা ঘাটলে এই তথ্যগুলো পাওয়া যায়। গ্রামবাসীরা এই ধরনের কাজগুলো করত শয়তানের সাথে চুক্তি করার জন্য, যাতে করে তারা দীর্ঘায়ু কামনা করতে পারে, হাজার শত বছর বাঁচতে পারে। কিন্তু দীর্ঘায়ু তো দূরে থাক, এ গ্রাম ও জাতি দুটোই এখন বিলুপ্ত হয়ে গেছে। এগুলো আসলে কুসংস্কার ছিল, আর এই কুসংস্কারে বলি হয়েছে অসংখ্য বাচ্চা। কুসংস্কার, ব্ল্যাক ম্যাজিক এগুলোর কোনোটাই কোনোদিন ভালো কিছু বয়ে আনতে পারে না। এই গল্প, এই গ্রাম তারই প্রমাণ। তো এই ছিল দাসরা গ্রাম এবং তার কালো অতীত। আচ্ছা, এখন কথা হলো, আমি তো আপনাদেরকে এরকম কিছু জায়গার উপর বানানো মুভির গল্পগুলো মাঝে মাঝে বলি। আপনাদের কি এরকম কোনো জায়গা বা এরকম কোনো ভৌতিক ঘটনা জানা আছে? জানা থাকলে কমেন্ট করে ফেলেন, আমি তো পড়বই। শুধু আমিই না, এই ভিডিও যারা যারা দেখতে আসবে তারা ওই কমেন্টগুলো পড়ে দেখবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।